দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। নির্বাচনের আগে গণভোট হলে কোনোদিনই মানবে না বিএনপি। ঐকমত্য হওয়া দফায় অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্তির সুপারিশ অযৌক্তিক। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। সময়ক্ষেপণ না করে শুক্রবারের মধ্যে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদেশ জারি বিলম্ব হলে সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। আরও বলেন, এখানে একক কোনো দলের প্রস্তাবনাকে গ্রহণ করেনি ঐকমত্য কমিশন। জোটবদ্ধ কিংবা আলাদা নির্বাচন হোক, সেটি নিজস্ব প্রতীকে হবে। প্রতীকের ব্যাপারে ইসিকে চাপ দিলে নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে। দেশ তো আরও রসাতলে ঢুকবে। ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে। অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আগারগাঁও মোড়ে অবস্থান নেয় দলগুলোর নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার পূর্বে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এ সময় সংশোধিত আরপিও আদেশ কার্যকর করার দাবিও জানান তিনি। জামায়াতের নারী কর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে যারা বাধা দিয়েছে তাদের গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের উদাহরণ তৈরির আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। যারা গণভোট দিতে চায় না, আমরা মনে করি তারা গোটা জাতির সামনে গণদুশমনে পরিণত হবে। নির্বাচিত হওয়ার আগে আপনারা পেশিবাদের আচরণ দেখাচ্ছেন। সবার দাবি একটা, নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে না ভোটে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী মুখে এক কথা বলে আর অন্তরে অন্য কিছু, তা এখন স্পষ্ট হয়ে গেছে।
এছাড়া উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা টাকা পয়সা লুটপাট করেছেন এখন তাদের কামলা দিতে হবে। এই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গায় আমরা উপনীত করতে পারবো, এখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ, লোভ, সিট, মন্ত্রিত্ব সবকিছু থেকে বেরিয়ে একটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারবো। কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না যে ভুল আমাদেরকে শিখতে হয়। কাবিননামায় বিএনপি স্বাক্ষর করেছে। এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য শালীনতা বহির্ভূত বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি ছাড়া যারা কথা বলছে তারা মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। একমাত্র উন্মাদগ্রস্ত ছাড়া হ্যাঁ না ভোট নিয়ে বিএনপি দলের কথা যারা বলছে একমাত্র উন্মাদ ছাড়া কিছু প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির টানাপোড়েনের মধ্যে এবার প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে ইসি। এতে 119টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত করা প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এর আগে গত 22শে জুন এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এবং 3টি প্রতীক প্রস্তাব করে, শাপলা, কলম ও মোবাইল ফোন। পরে 3রা আগস্ট ও 24শে সেপ্টেম্বর চিঠি দিয়ে তারা তাদের পছন্দ সংশোধন করে জানায় তারা সাদা বা লাল শাপলা চায়। ইসির প্রতীকের তালিকায় যুক্ত হল শাপলা কলি। বিরূপ মন্তব্যে বিবেচনায় প্রতীকের তালিকা সংশোধন করে 16টি প্রতীক বাদ দিয়ে মোট 119টি প্রতীকের কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, কোনো রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে এই সংশোধন করা হয়নি। দুপুরে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে ইসি। বৈঠকে আলোচনা হয় ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, নির্বাচনী প্রচারণা সহ নানা বিষয়ে। বৈঠক থেকে বেরিয়ে ইসি সচিব বলেন, কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। ইসি তার নিজস্ব সিদ্ধান্তেই শাপলাকলি অন্তর্ভুক্ত করেছে। তবে শাপলা ও শাপলাকলির মধ্যে পার্থক্য রয়েছে বলে জানান তিনি। গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার বৈঠকে স্ব মন্ত্রণালয় থেকে নির্বাচনকে ঘিরে বাজেট চেয়েছে নির্বাচন কমিশন। কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। নতুন দল নিবন্ধনের ব্যাপারে আমরা মাঠ পর্যায় থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে এখন আমাদের মাননীয় কমিশনার আনোয়ার সরকার সাহেব এটা পর্যালোচনা করছেন। এটা আগামী সপ্তাহের 2-1 দিনের ভিতরে আমরা ফাইনালাইজ করবো বলে আমার বিশ্বাস। এদিকে ইসির তালিকায় শাপলাকলি যুক্ত করার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীকের ব্যাপারে আপোষহীন তারা। পছন্দের প্রতীক না পেলে নির্বাচনে অংশ না নেয়ার কথাও বলেন তিনি। দলের আরেক নেতা সামান্তা শারমিন বলেন, দলীয় এজেন্ডা বাস্তবায়নে গেজেটে শাপলা প্রতীক দেয়নি ইসি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি টালবাহানা করছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার?
এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এত ডায়ালগ, এত নেগোসিয়েশন, এত এফোর্ট, সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমিট করছি যে পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করব। তারপরেও বাস্তবায়নের পথরেখা নাই। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদ দৃঢ় অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই শক্তি ঐক্যবদ্ধ থাকলে এত সংকট তৈরি হতো না। মানুষ বোকা নন, তারা এগুলো বিচার করবেন। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করা হবে, এ বিষয়ে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণঅভ্যুত্থানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল। এখন আমরা এই ঐক্যমত্য সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে, তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমত্য সরকারের পজিশনে আর থাকে না। এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে এত অসুবিধা হতো না। এত মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। জুলাই জাতীয় সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অথচ অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদ জমা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজবাড়ী সদরের পাচুরিয়ায় জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি আরও বলেন, ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল, কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে মানুষ তা বিশ্বাস করতে পারছে না। জুলাই সনদে 48টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে না। সচিবালয়ে ডিসি-এসপি নিয়ে ভাগাভাগি চলছে। একটি গোষ্ঠী আরও একটি পাতানো নির্বাচনের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা লাকসামের পথসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদে স্বাক্ষর করে আবার সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যেহেতু করবেন না, তাহলে কাবিননামায় স্বাক্ষর কেন করলেন বলে প্রশ্ন রাখেন তিনি। এছাড়া যারা সংস্কারের বিপক্ষে না অবস্থান নিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখতে বলেন হাসনাত। তারাই তত্ত্বাবধায়কের বিপক্ষে ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে বলে সবাইকে সতর্ক করেন এনসিপির এই নেতা। আমাদের কাছে খবর রয়েছে সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে। আবার কোন পাতানো ইলেকশনে এই বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগি এবং এই ক্ষমতা ভাগাভাগির কোন পাতানো নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা জনগণকে নিয়ে সেটি প্রতিরোধ করব। আমাদের জুলাই সনদের মধ্যে এই প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, যারা বলছে বাংলাদেশের তারা সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই মৌলিক বিষয়গুলোতে তারা, আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, কথা না শুনলেই প্রতারণা, কথা শুনলেই ভালো, এটা কোনো কথা নয়। এদিকে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করলে হাসিনা আমলের চেয়েও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ঐকমত্য কমিশনকে ব্লেম করার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা ঐকমত্য কমিশন যে কষ্ট করে পরিশ্রম করে
এত সময় নিয়ে একটি ডকুমেন্ট তৈরি করেছে, এটার প্রতি সম্পূর্ণ ডিসরেসপেক্ট শো করা হচ্ছে। এখন বলা হচ্ছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে। কি প্রতারণা করলো? আমরা পার্টিসিপেট করেছি সেখানে, যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে, আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই, নাও তো শুনতে পারে। ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন? জামায়াত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে। কোথায়? আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শুনে নাই। তাই বলে তো আমরা ঐকমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে। হাসিনা ভোট নিয়ে প্রতারিত করেছে মানুষকে, এখন ইউনূস সরকার জুলাই সনদ নিয়ে প্রতারিত করছে। বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়কে স্মরণে রেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, সেটাই জাতি প্রত্যাশা করছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর বিজয়ী 10টি দলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন। তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। দেশব্যাপী 10টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ঐকমত্য কমিশন ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এছাড়া প্রফেসর ইউনূসের পদত্যাগ করতে হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। বিএনপি যদি শেষ তক এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপোষ রফায় না আসে, সমঝোতামূলক জায়গায় না আসে, তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু, যে বিএনপি 31 দফা সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায়। জাতীয়করণের গেজেট প্রকাশ না করায় রোববার প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে আমরণ অবস্থান কর্মসূচি নিয়ে থাকা আন্দোলনকারী শিক্ষকরা জানান, জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হলে বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন সহ সব কার্যক্রমে অংশ নেবেন না তারা। এর আগে বুধবার সচিবালয় অভিমুখে অবস্থানকালে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের বাধা দেয় পুলিশ। তবুও আন্দোলন আরও তীব্র হয়। আহতদের চিকিৎসা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি থাকে তাদের ভাষণে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গেজেট প্রকাশ না হলে লং মার্চের পর আমরণ অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে। দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে, দুলাবালির ভিতরে অনাহারে অধ্যহারে আছে। টাকার পরে দেখার পরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী রবিবার লং মার্চ যমুনা কর্মসূচি দিয়েছে। চট্টগ্রামের রাউজানে বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। বৃহস্পতিবার দুপুরে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় 9টি আগ্নেয়াস্ত্র, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। অভিযানে আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে 2 জনকে। র্যাব জানায়, এসব অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই ঘটনায় মূলত এই অস্ত্র উদ্ধারের ঘটনায় একই সাথে 2 জনকে আটক করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন ভেতরে, এবং অন্য আর কারা জড়িত। রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা।
তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল, এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে, তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ বাবা ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত মহানগরীর নাওজোর এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় মোহাম্মদ তসলিম সিরাজ ও তার ছেলে মোহাম্মদ মুশফিক তসলিমকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 20টি ছোট বড় ছোরা, 5টি বড় চাপাতি সহ বিভিন্ন অস্ত্র। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। দুদকের করা আলাদা 4 মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরে তাকে কারাগারে আবারও পাঠিয়েছেন আদালত। সালমান এফ রহমান ও তার পরিবারের 358 ব্যাংক হিসাব স্থগিত ও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সহ 13 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক। পরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত। এদিকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালে 16তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 21তম সাক্ষ্যের জবানবন্দি রেকর্ড করা হয়। গত 5 আগস্ট আশুলিয়াতে সংঘটিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এই মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। তাদের মাঝে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারে থাকা আসামিদের। দুদকের সম্পদ বিবরণী দাখিলে 33 লাখ টাকার সম্পদের তথ্য গোপন করায় রবি আজিয়াটার সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ রাকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে ধলপুরে সুইপার কলোনি নির্মাণে 3 কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি হাবিবুর রহমান ও নাসিমা আক্তারের ঠিকাদারি প্রতিষ্ঠান রাকাব ট্রেড কর্পোরেশনের বিরুদ্ধে হাসপাতাল নির্মাণের 3 কোটি 32 লাখ টাকা আত্মসাতে করা মামলায় চার্জশিট দিয়েছে দুদক। সম্পূরক দাখিল সেই এই মামলার তদন্ত কোনো মামলার তদন্ত শেষে যদি কোনো ত্রুটি চিহ্নিত হয় তাহলে বিজ্ঞ আদালত সেটা অধিকতর তদন্তের জন্য তদন্তকারী সংস্থার নিকট প্রেরণ করেন। ইতিমধ্যে একজন আসামি মৃত্যুবরণ করায় তাকে বাদ দিয়ে বাকিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মামলায় হবে এটা সম্পূরক চার্জশিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রী সংস্থা। একই সাথে হেনস্থাকারীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলা অনুষদের সামনে কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, বিগত আমলে পোশাক ও আচরণ নিয়ে নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা। জুলাই অভ্যুত্থানের পর পুনরায় এ ধরনের মন্তব্য ও ঘটনার পুনরাবৃত্তিকে তারা অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে অভিহিত করেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্প্রতিক ঘটনায় নীরব ভূমিকা পালন করছে এবং দ্বিচারিতা করছে। একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বোরখা ও পর্দাশীলতা নিয়ে অসৎ প্রচারণা চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। পক্ষ থেকে গুরুতরভাবে এটি বলা হোক না কেন যে বাঙালি পোশাক এটা বোরকাকে ইনক্লুড না করে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য আসলে এটা কতটা লজ্জাজনক ব্যাপার যে
এই এতটা জনবহুল এলাকায় আসলে কোনো ধরনের সিসিটিভি নেই। প্রশাসনের এই হেয়ালিপনা আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এই হেয়ালিপনার কারণে কোনো ধরনের উদ্যোগ সামনে নেওয়া যাচ্ছে না। 24 ঘন্টাও না, মাত্র 12 ঘন্টার মধ্যে এটার একটা সুষ্ঠু বিহিত করবে এবং হেনস্থাকারীকে আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের শিক্ষার্থী মৃত্যুর বিচারের দাবি ও শিক্ষককে হেনস্থার প্রতিবাদে চলমান আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছে শিক্ষার্থীরা। বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য ফরিদ উদ্দিন খান ও শিক্ষার্থীদের সাথে আলাদাভাবে কথা বলেন। শনিবার উপাচার্য ঢাকা থেকে ফিরলে এ নিয়ে আলোচনার আশ্বাস দেয় প্রশাসন। পরে শিক্ষার্থীরা বিভাগের সভাপতি ও প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শনিবার পর্যন্ত এই আন্দোলন স্থগিত করে। তবে এর ব্যত্যয় ঘটলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। আন্দোলন স্থগিত করায় দীর্ঘ 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসন ভবন ছাড়েন উপাচার্য সহ অনেক কর্মকর্তা। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে আদালত। ফলে আগামী শনিবার চিটাগাং চেম্বারের নির্বাচন হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এতে দুঃখ প্রকাশ করেছে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, যারা সাধারণ ভোটারদের ওপর আস্থা না রেখে মামলার মাধ্যমে নির্বাচন স্থগিতের উদ্যোগ নিয়েছে, বিজনেস ফোরাম আশা করে তারা ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানিয়ে ভবিষ্যতে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। অন্যদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে রুলের নিষ্পত্তি এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের 6 জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ঢাকায় শুরু হলো 10ম বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস। দুদিনের সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি বিদেশি চিকিৎসক, চিকিৎসা পদার্থবিদ, গবেষক এবং ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় অনকোলজি ক্লাবের আয়োজনে রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে এই আয়োজন। কংগ্রেসে থাকছে বিভিন্ন বৈজ্ঞানিক সেশন, গবেষণা উপস্থাপন, তরুণ গবেষকদের ফোরাম এবং আঞ্চলিকভাবে প্রচলিত ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনা। আয়োজকরা জানান, দেশে ক্যান্সার চিকিৎসার মানোন্নয়ন ও গবেষণায় সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সম্মেলন। জাপান, কোরিয়া এইসব দেশ থেকেও আমাদের ক্যান্সার স্পেশালিস্টরা তারা পার্টিসিপেট করে। আর তাদের পার্টিসিপেশন এবং আমাদের পার্টিসিপেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের সাথে যে তারা যে বিভিন্ন তাদের পেপার প্রেজেন্টেশন করে, সেই পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তাদের ডেভেলপমেন্টটা বুঝতে পারি, তারাও আমাদের ডেভেলপমেন্টটা বুঝতে পারে। তো সুবিধাটা হচ্ছে কি, যে আমরা যখন দেখি যে আমরা যেসব দিক দিয়ে আমরা পিছিয়ে আছি ক্যান্সার ট্রিটমেন্টে বা ক্যান্সার ডায়াগনোসিসে, সেসবের জন্য আমরা তাদের সাথে কোলাবোরেটিভ ওয়ার্কস করার চেষ্টা করি। কোলাবোরেশনের মাধ্যমে আমরা আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের একটা চেষ্টা করি। ফুড ও বেভারেজ খাতের শীর্ষ প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার লিমিটেড পরিবেশ বান্ধব উৎপাদন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে। শিল্প বর্জ্য পুনর্ব্যবহার ও সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে তারা। বর্তমানে বিভিন্ন প্রোডাকশন প্লান্ট ও ডিপো থেকে প্রায় 230 ধরনের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বিক্রয়যোগ্য ওয়েস্টেজ, পুনর্ব্যবহারযোগ্য আইটেম, রিসাইকেলযোগ্য ওয়েস্টেজ এবং ডিসপোজাল ওয়েস্টেজ এ 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে, যার মাধ্যমে প্রতিটি প্রোডাকশন ইউনিটে বর্জ্য আলাদাকরণ, নিরাপদ সংরক্ষণ এবং ডিজিটাল ট্র্যাকিং নিশ্চিত করা হয়। বিক্রয়যোগ্য ওয়েস্টেজ নিয়মিতভাবে অনুমোদিত পার্টনারদের মাধ্যমে রিসাইক্লিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। এএফবিএল যে 2টি রিসাইক্লিং প্লান্ট পরিচালনা করছে, যেখানে প্রতিদিন প্রায় 30 টন পিইটি বোতল প্রক্রিয়াজাত করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দশক পর নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, অন্যান্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে মার্কিন যুদ্ধ বিভাগকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার
নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা চালানোর একদিন পরেই এ ঘোষণা দিলেন ট্রাম্প। তবে অস্ত্রগুলোর পরীক্ষা কিভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। 1992 সালের পর থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলের 3 দেশ জ্যামাইকা, হাইতি ও কিউবায় তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। এরই মধ্যে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। সবশেষ তথ্যমতে এটি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে বাহমা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার। মঙ্গলবার ক্যাটাগরি 5 মাত্রায় প্রথমে জ্যামাইকায় আঘাত হানে হ্যারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত 4 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 77% অঞ্চল। যদিও এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার বিমানবন্দরে ফ্লাইট চলাচল। জ্যামাইকার পরে হাইতিতে আঘাত হানলে এতে নিহত হয়েছে অন্তত 24 জন। ব্যাপক বন্যা দেখা দেয় সেখানে, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কিউবাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিশ্ববিখ্যাত ফরাসি জাদুঘর লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনায় আরও 5 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। যদিও 4 ব্যক্তি ডাকাতিতে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত একজন অপরাধের স্থানে উপস্থিত ছিল বলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে বৃহস্পতিবার জানান সংশ্লিষ্ট প্যারিস প্রসিকিউটর। চুরি যাওয়া $10 কোটি অলংকার পুনরুদ্ধারের পথে একে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছে প্রশাসন। বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী প্রিয় জাদুঘরে চলতি মাসে সংঘটিত এ ডাকাতির ফলে প্রশ্ন উঠেছে উচ্চ সুরক্ষিত খ্যাত লুভরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বাণিজ্য চুক্তি নিয়ে কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প শি জিনপিং বহুল প্রতীক্ষিত বৈঠক। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও চীন থেকে বিরল খনিজ আমদানিতে 1 বছরের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন, বেজিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বুসানের ঘামি বিমানবন্দরে পৌঁছান 2 নেতা। সময় স্বল্পতায় বিমানবন্দরেই বহুল প্রতীক্ষিত এ দ্বিপক্ষীয় বৈঠক সারেন তারা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। শি জিনপিংয়ের পাশে ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি সহ বেশ কয়েকজন। প্রায় 40 মিনিটের বৈঠকে দুদেশ বেশ কয়েকটি বাণিজ্যিক ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত নেয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য বেইজিংয়ের সঙ্গে বিরল খনিজ নিয়ে 1 বছরের চুক্তি। চুক্তি অনুযায়ী আগামী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি করবে চীন। সময়ের সঙ্গে এ চুক্তি নবায়ন হবে বলেও জানান তিনি। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক বহনকারী সন্দেহে একটি জাহাজে অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে 4 মাদক চোরাচালানকারী। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে জাহাজটিতে অভিযান চালিয়েছে মার্কিন যুদ্ধ বিভাগ। এর আগে গেল সোমবার প্রশান্ত মহাসাগরে একসঙ্গে 4টি মাদকবাহী হামলা চালানোর দাবি করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এতে নিহত হয় অন্তত 14 জন। আর গেল সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে নিহত হয়েছে অন্তত 60 মাদক সন্ত্রাসী। $1,600 কোটি এককালীন অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ও ব্যয় নীতির কারণে এই মোটা অঙ্কের ব্যয় বেড়েছে মেটার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার পুঁজিবাজারেও প্রতিষ্ঠানটি 8% দর হারিয়েছে। বেড়েছে মূলধনী ব্যয়ের আভাসও। তবে বিপুল সংখ্যক ব্যবহারকারীর মাধ্যমে এখনও লাভের খাতাতেই আছে মেটা। শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক বাজার পাচ্ছে প্রতিষ্ঠানটি। সামাজিক মাধ্যম ফেসবুকের পাশাপাশি মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আর
থ্রেডসেও বিজ্ঞাপন প্রচার শুরু করেছে মেটা। সরাসরি প্রতিযোগিতায় নেমেছে ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্সের সাথে। অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য ভিডিওর মঞ্চে গুগলের ইউটিউব শর্টস আর বাইট ড্যান্সের টিকটকের সঙ্গে টেক্কা দিচ্ছে মেটার ইনস্টাগ্রাম রিলস। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আগ্রাসী বিনিয়োগে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে মেটার ব্যয়। নয়শো কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জার্মান স্পোর্টস ওয়্যার পুমা। এর ফলে কমে যাবে প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় 13%। বৃহস্পতিবার এক ঘোষণায় পুমা জানায় 2026 সালের শেষ অবধি বিশ্বের বিভিন্ন দেশে চলবে এ কর্মী ছাঁটাই। পণ্যের বিক্রি কমতে থাকায় এসেছে এই সিদ্ধান্ত। বছরের তৃতীয় প্রান্তিকে 10% বেশি বিক্রি হারিয়েছে পুমা। দেশে দেশে মুদ্রার বিনিময় মূল্য সামঞ্জস্য করে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হয় 3 মাসে পুমার বিক্রি কমেছে $229 কোটি। পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং মার্কিন শুল্কের প্রভাব পড়ায় ব্যবসায় ঘুরে দাঁড়ানোর নতুন কৌশল খুঁজছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ব্যয় সংকোচনের জন্য নিয়েছে কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ। গেল মার্চ মাসেও একই নীতির আওতায় এরই মধ্যে বিভিন্ন দেশে 500 জনবল কমিয়েছে পুমা। খেলার প্রসঙ্গ, নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচ সামনে রেখে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সন্ধ্যায় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, মোরসালিন আলামিন, জায়ান আহমেদ সহ প্রাথমিক তালিকায় থাকা ফুটবলাররা। এএফসি চ্যালেঞ্জে লিগ খেলতে কুয়েতে থাকায় 1 নভেম্বরের পর দলে যোগ দেবেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। আর 9 নভেম্বর দেশে এসে প্রস্তুতি শুরু করবেন দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। এদিকে একই টুর্নামেন্টের আফগানিস্তান মিয়ানমার ম্যাচ ঢাকায় আয়োজন আপাতত স্থগিত রয়েছে, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিও বাতিল হয়েছে। তবে নতুন দল হিসেবে নেপালের সঙ্গে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে বাফুফে। 13 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে 2 দলের ম্যাচটি। জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বিভাগগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ করে বরিশাল বিভাগে বয়সভিত্তিক ফুটবল নিয়ে কাজ শুরু করার পরিকল্পনার কথা জানান তিনি। ছোট মাঠ হোক, বড় মাঠ হোক, বেসরকারি মাঠ হোক, প্রাইভেট মাঠ হোক, আমরা চাই সেই মাঠগুলোকে ব্যবহার করে ডেভেলপ করে উন্মুক্ত করে দেওয়া সবার জন্য। সবাই খেলবেন, আমরা প্রশিক্ষণের সাথেও জড়িত থাকব। বাংলাদেশের জাতীয় দল নারী এবং পুরুষ অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, তো কেন বরিশাল থেকে আমরা পাইপলাইনটা পাচ্ছি না? তো আমি বরিশালে পাইপলাইনটা আবার রিস্টার্ট করার জন্য এসেছি, যেন আমরা 8 বছর বয়স থেকে এখন প্লেয়ারদেরকে প্রশিক্ষণ দিতে পারি এবং ভবিষ্যৎ বাংলাদেশের পাইপলাইনটা শক্তিশালী করতে পারি। পরিচালক হিসেবে প্রথমবারের মতো বিসিবি প্রাঙ্গণে এসেছেন আসিফ আকবর। এসেই সাংবাদিকদের কাছে কাজ করার কথা জানিয়েছেন তিনি। আশা ব্যক্ত করেছেন সময় দিলে ভালো কিছু করা সম্ভব। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার ইচ্ছা পোষণ করেছেন প্রথমবার দায়িত্বে আসা আসিফ। এখন একটা সুযোগ আসছে কাজ করার, আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা এজ লেভেল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পর একটা কাজ পাইলাম, চাকরি একটা বেটার। ওই স্কোর কার্ড তো একটা ডকুমেন্টেশন, আর ট্যালেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টের বাইরে। আমরা ডেফিনেটলি ট্যালেন্টের দিকে মনোযোগ দেবো, ডেফিনেটলি। স্কোর বুক বা ওই তাৎক্ষণিকভাবে যারা আন্ডার-19 বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপরে তারা কেন ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারছে না, কেন, কোথায় গিয়ে আটকাচ্ছে? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে পরে সিনিয়র টিম কেন না? এটার জন্য বড় বড় মানুষ আছে, আপাতত বাচ্চাদের নিয়ে কাজ করে একটু সময় দেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। হাসপাতালের বিছানায় রিয়াদের ঘুমিয়ে থাকার একটি ছবি পোস্ট করে দেশবাসীর কাছে দোয়া চান তার স্ত্রী জান্নাতুল কাউসার। সবশেষ এনসিএল টি20-তে 2 ম্যাচ খেলার পরই চোটে পড়েন মাহমুদুল্লাহ। তবে ধীরে ধীরে চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন দেশের এই ব্যাটার। তবে এর মধ্যে জ্বর অনুভূত হলে পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে রিয়াদের শারীরিক অবস্থার উন্নতির দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক। কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে অভিষেক নায়ারকে। 2026 আইপিএল মৌসুমে দলটির দায়িত্বে দেখা যাবে 42 বছর বয়সী ভারতীয় সাবেক এই ক্রিকেটারকে। গত মৌসুমে চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে
কলকাতার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নায়ার। এর আগে গৌতম গম্ভীরের সাথে ভারত জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি নায়ার নারী প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। জানা গেছে আগামী মাসগুলোতে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফদের মধ্যে আরও পরিবর্তন আসতে পারে। বোলিং পরামর্শক ভরত অরুণ ও স্পিন বোলিং পরামর্শক কার্ল ক্রো দুজনেই যোগ দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসে। আগামী 2 নভেম্বর থেকে শুরু হচ্ছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় নারী হকি টুর্নামেন্ট 2025। 4টি জোনে ভাগ করা হচ্ছে এবারের আসর। রাজশাহী, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লার 4 জোনে খেলবে 18টি জেলা। আগামী 2 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত চলবে জোন 1 এর খেলা। 3 থেকে 10 নভেম্বর পর্যন্ত চলবে জোন 2 এর খেলা। 8 থেকে 12 নভেম্বর হবে 3 ও 10 থেকে 14 নভেম্বর চলবে জোন 4 এর খেলা। সব জোনেই সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী 2 দল খেলবে জোনাল ফাইনাল। ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এবারের টুর্নামেন্ট। সব নারী খেলোয়াড়দের জন্য থাকছে কিট ব্যাগ, ইনার গার্মেন্টস, ট্র্যাক শুট সহ 7টি প্রয়োজনীয় কিটস। ক্রিকেট বলের আঘাতে বেন অস্টিন নামের 17 বছর বয়সী এক খেলোয়াড় মারা গেছেন। বিবিসির খবর অনুযায়ী মঙ্গলবার ফেন্ট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় অস্টিনের ঘাড়ে বলের আঘাত লাগে। হাতে ব্যবহৃত সাইড আর্ম থ্রোয়ারের মাধ্যমে তাকে বোলিং করা হচ্ছিল। তখন হেলমেট পরা থাকলেও নেক গার্ড পরা ছিল না এই কিশোরের। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে গুরুতর অবস্থায় বেনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। লাইফ সাপোর্টে ছিলেন 2 দিন। তবে আঘাত এতটাই গুরুতর যে অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই কিশোরের। এর আগে 2014 সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে ঘাড়ে বলের আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ফিলিপ হিউজ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।